তো তোমরা যারা আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য পলিটির সেরা 100টা ওয়ান লাইনার প্রশ্ন উত্তর আলোচনা করব। শুধুমাত্র যে ওয়ান লাইনার প্রশ্ন উত্তর থাকবে সেটা নয়, প্রত্যেকটা ওয়ান লাইনার প্রশ্ন উত্তরের সাথে সেই রিলেটেড প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমরা আজকের এই ক্লাসে সম্পূর্ণ পলিটিটা একবার রিভিশন করে নেব। পরিষ্কার? আজকে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে এসেছি ওয়ান লাইনার প্রশ্ন হিসাবে, এবং তার সাথে প্রত্যেকটার সাথে এক্সট্রা তথ্য নিয়ে এসেছি, মানে যেগুলো আমাদের শেষ মুহূর্তে রিভিশন করতেই হবে। শেষ মুহূর্ত কেন বলছি? দেখো, যে আমাদের যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেটা কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যেই হবে। ঠিক আছে? তো হাতে কিন্তু মোটামুটি সময় রয়েছে, খুব একটা সময় বেশি নেই। সেক্ষেত্রে যেহেতু মিসলেনিয়াস পরীক্ষায় জিকের পোর্শনটা অনেকটাই বেশি, তাই কিন্তু তোমাদের জিকেটাকে ভালো করে রিভিশন দিতে হবে। জিকেটা হচ্ছে রিভিশন। তোমরা যাই পড়েছো না কেন, এখন যদি ভালো করে রিভিশন না দাও তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে গোলমেল করে আসবে। জিকেটা রিভিশনটা কিন্তু মেন। তো আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ পলিটির মানে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ, যেগুলো পড়তেই হবে আমাদের, সেগুলো আজকে সম্পূর্ণ আমরা রিভিশন করব। পরিষ্কার? তো ক্লাসটা সম্পূর্ণ দেখো, এবং আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, একদম প্রিন্টেবল পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের দেবো। তবে পিডিএফটা পেতে হলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখো। তাছাড়া আমি মিসলেনিয়াস পরীক্ষার জন্য পলিটি, ইতিহাসেরও কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছি, সেগুলোও করে আসতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। পরিষ্কার? আর তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্ট করো যে না, তাহলে কিন্তু আমি এভাবেই যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইতিহাসের 3টে ভাগ রয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক, তারপরে তোমাদের ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো আমি চাইলে তোমাদের এভাবেই কিন্তু অনলাইনের হিসেবে রিভিশন করিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর বাকি এই ক্লাসগুলো যারা মিস করবে তারা কিন্তু অনেক কিছুই মিস করবে। তো এই ক্লাসগুলো কিন্তু একদম ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তোমাদের সম্পূর্ণটা কিন্তু আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আজকে আমরা রিভিশন করে নেব। পরিষ্কার? শেষ মুহূর্তের জন্য কিন্তু তোমাদের এই ক্লাসগুলো একদম ব্রহ্মাস্ত্র। শুরু করছি। দেখো দেখো একটু ছোটো করে নিই ব্যাপারটাকে, তাহলে একটু সুবিধা হবে। দেখো, আমরা দেখো এমসিকিউ প্রশ্ন কেন নিয়ে আসিনি? এমসিকিউ প্রশ্ন না নিয়ে আসার একটাই কারণ, আমি এমসিকিউ বলবো, তারপরে প্রশ্নটা বলবো, উত্তর অপশানগুলো বলবো, একটু দাঁড়াবো, তারপর উত্তর বলবো, তারপর এক্সট্রা তথ্য বলবো। সেখানে কিন্তু আমাদের প্রচুর সময় লেগে যাবে। 100টা প্রশ্ন আলোচনা করতে কিন্তু অনেক সময় লাগবে। তাই আমি এভাবে নিয়ে এসেছি যাতে আমাদের একটা কুইক রিভিশন হয়ে যায়। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয় বা কবে অ্যাডপ্ট করা হয়? ভারতের সংবিধান অ্যাডপ্ট করা হয়, উত্তর হচ্ছে 26 নভেম্বর 1949 সালে। আমরা কিন্তু এইভাবেই আলোচনাটা করব। আমরা তোমাকে আর জিজ্ঞেস করবো না যে তোমরা বলো আমি দাঁড়াবো, এভাবে নয়। যেহেতু আমরা পুরো রিভিশন করছি, তাই কিন্তু আমরা সেভাবেই আলোচনা করব। তোমরা যেই প্রশ্নগুলো পারছো না, বা যেগুলো পারছো তো ভালো কথা, যেগুলো পারছো না বা মনে হচ্ছে না আমি এগুলো পড়িনি, এই ফ্যাক্টটা জানি না, সেটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 1949 সালে। দেখো, 26 নভেম্বর দিনটি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসেবে পালিত হয়, যেহেতু এটা আমাদের এখানে সংবিধানটাকে গৃহীত করা হয়। সংবিধান গৃহীত হলেও কার্যকর হয় কবে? কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। এখানে কিন্তু অনেকে কনফিউজ থাকে। আবার বলে দিচ্ছি, গৃহীত হয় 26 নভেম্বর 1949, কার্যকর করা হয় 26 জানুয়ারি 1950। এই দিনকে আমাদের পালন করা হয় কি? রিপাবলিক ডে। সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই দিন সংবিধান অনুমোদন করে। মোট সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস এবং 18 দিন। কোনো কোনো জায়গায় থাকে 17 দিন, তবে পরীক্ষায় কিন্তু 18 অথবা 17 যে কোনো একটা দিনে থাকবে। মূল সংবিধানে ছিল 395টি অনুচ্ছেদ মানে আর্টিকেল, 22টি পার্ট এবং 8টি স্কেডিউল বা তফসিল। ঠিক আছে? নেক্সট, 2 নম্বর দেখো, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? আমরা দেখলাম ভারতীয় সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1949 সালে। এই দিন ভারত সার্বভৌম গণরাজ্য রিপাবলিকে পরিণত হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর কার্যকারিতা শেষ হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং 26 জানুয়ারি তারিখটি 1930 সালের পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিতে নির্বাচিত হয়। মানে 1929 সালে যে লাহোর সেশন হয়েছিল, যেখানে জওহরলাল নেহরু প্রেসাইড করেছিলেন, সেদিন কিন্তু 1930 সালের 26 জানুয়ারি কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয়। তার জন্য কিন্তু এই দিনটাকেই সংবিধান যে কার্যকর, সেদিনের জন্য কিন্তু এই যে সংবিধান কার্যকরার দিনটা, এই দিনটাকেই কিন্তু ধার্য করা হয়। এই দিন থেকেই ভারতের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকর হয়। ঠিক আছে? তারপরে দেখো, নেক্সট হচ্ছে 3 নম্বর, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনকে, ভারতীয় সংবিধানের জনক হচ্ছেন ডক্টর BR আম্বেদকর। তিনি ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটি গঠিত হয় কবে? ড্রাফটিং কমিটি গঠিত হয় 29 আগস্ট 1947 সালে। ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন।
আর্টিকেল 32কে তিনি সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন। অর্থাৎ কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর কিন্তু তিনি আমাদের যে আর্টিকেল 32 আছে, রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট অ্যাগেন্স্ট, হ্যাঁ, এটাকে কিন্তু তিনি হার্ট অ্যান্ড সোল বলেছেন। এটা কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটাকে কিন্তু তিনি হার্ট অ্যান্ড সোল বলেছেন, মানে হৃদয় ও আত্মা বলেছেন সংবিধানের। তো পরীক্ষা এখান থেকে 3 ধরনের প্রশ্ন হয় যে কোন আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে? উত্তর হবে 32। কে বলেছেন? বি আর আম্বেদকর। বা তিনি বি আর আম্বেদকর কোন আর্টিকেলকে হার্ট অফ সোল বলেছেন? উত্তর হবে 32 নম্বর আর্টিকেল। তো এগুলো কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর, ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর বি আর আম্বেদকর, যেটা আমরা এইমাত্র দেখলাম। কমিটির কাজ ছিল সংবিধানের খসড়া প্রস্তুত করা, মানে ড্রাফট প্রস্তুত করা। প্রথম ড্রাফট কবে প্রকাশিত হয়? ফেব্রুয়ারির 1948 সালে। ফাইনাল ড্রাফট গৃহীত হয় হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে, যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়। কনস্টিটিউশন ডে সেদিনই কিন্তু পালন করা হয়। ড্রাফটিং কমিটিতে ছিল কিন্তু সবার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি, এবং ড্রাফটিং কমিটি গঠিত হয় 29 আগস্ট 1947 সালে, ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর দেখো, ভারতীয় সংবিধান প্রণয়নে কতদিন সময় লেগেছিল? ভারতীয় সংবিধান প্রণয়নে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। প্রথম বইটা হয় কবে? প্রথম বইটা হয় 9 ডিসেম্বর 1946 সালে। শেষ বইটা হয় কবে? 24শে জানুয়ারি 1950 সালে। মোট 11টি সেশন অনুষ্ঠিত হয়। মোট সময় কদিন সময় লেগেছিল? 165 দিন কিন্তু আলোচনা চলে। সংবিধান সভার মোট সদস্য ছিল 389 জন, পরে তা কমে কিন্তু 299 জন হয় যখন মুসলিম সভা এটাকে বয়কট করে, ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে বর্তমান কটি অনুচ্ছেদ বা আর্টিকেল রয়েছে? এটা কিন্তু 470, তো এটা 495 প্লাস কিন্তু হবে এটা উত্তর। মূল সংবিধানে ছিল 395টি আর্টিকেল, বর্তমানে 25টি পার্ট রয়েছে, আগে ছিল কটা? 22টা পার্ট। বর্তমানে 12টি স্কেডিউল আছে, আগে ছিল কটা? 8টা স্কেডিউল। ভারতের সংবিধান কিন্তু বিশ্বের দ্বিতীয় লিখিত সংবিধানের মধ্যে অন্যতম, বলতে অন্যতম না, ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, এটা মাথায় রাখবে। নেক্সট 7 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের বর্তমানে কটি তফসিল রয়েছে? উত্তরে 12টি তফসিল রয়েছে, আগে ছিল কটা? আগে ছিল কিন্তু 8টা তফসিল। 9 নম্বর যে স্কেডিউল সেটা যোগ হয় প্রথম সংবিধান সংশোধনী 1951 সালে। দশম যে স্কেডিউল সেটা হয় 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং এটাতে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দলত্যাগ বিরোধী যে আইন, সেটা কিন্তু এখানে রয়েছে। 11তম স্কেডিউল, যেটা 11তম তফসিল, সেটা পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সম্পর্কে এটা অ্যাড হয়। এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে, এবং 12তম যে স্কেডিউল সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ পৌরসভা, সেটা কিন্তু অ্যাড করা হয় 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এটাও কিন্তু 1992 সালে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। নেক্সট 8 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে বর্তমানে কটে পার্ট আছে? বর্তমানে আছে 25টা পার্ট। আগে কটা ছিল? আগে ছিল হচ্ছে 22টা পার্ট। পার্ট নম্বর 3তে আছে ফান্ডামেন্টাল রাইটস, মানে যেই পার্টগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পড়তে হবে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। পার্ট নাম্বার 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। পার্ট নাম্বার 4-এ রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। পার্ট নাম্বার 4-এ রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক কর্তব্য। পার্ট নাম্বার 18-এ রয়েছে ইমার্জেন্সি প্রভিশনস, ঠিক আছে? পার্ট নাম্বার 5-এ রয়েছে রাষ্ট্রপতি, তারপর তোমাদের পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, এগুলো কিন্তু পার্ট নাম্বার 5-এ রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 9 নম্বর। 9 নম্বর প্রশ্ন কী বলছে? ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস বা লার্জেস্ট সোর্স কী? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। দেখো, ভারতের যে সংবিধান, এটা কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলেছে। তো সবচেয়ে বেশি যে এটার মধ্যে প্রভাব রয়েছে, সেটা হচ্ছে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ফেডারেল যে কাঠামোর ভিত্তি কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। রাজ্যপালের ক্ষমতার অনেক বিধান এখান থেকে নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের ধারণা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর বড় অংশ এখান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের যে সর্বাধিক ধারার কিন্তু উৎস এই আইন, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এটা দেয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন আমাদের। 10 নম্বর প্রশ্ন কী বলছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমাদের যে প্রস্তাবনা বা প্রিএম্বেল, সেটার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটার ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, অর্থাৎ ইউএসএ থেকে। উই দ্য পিপল অফ, এই যে ধারণাটা, এটা কিন্তু মার্কিন সংবিধান থেকে নেওয়া। প্রিএম্বেল সংবিধানের উদ্দেশ্য আদর্শ প্রকাশ করে, এবং কেশবানন্দ ভারতী যে কেস 1973 সালে হয়েছিল, এটা কিন্তু প্রিএম্বেলকে সংবিধানের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। মানে এর আগে কিন্তু যে কেসগুলো হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রিএম্বেল যেহেতু ভারতীয় সংবিধানের অংশ নয়, তাই কিন্তু সেটাকে অ্যামেন্ড করা যাবে না, অর্থাৎ সেটাকে কোনো সংশোধন করা যাবে না। তবে কেশবানন্দ ভারতী যে মামলা হয়েছিল 1973 সালে, এর মাধ্যমে কিন্তু প্রিএম্বেলকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বলা হয়, এবং তারপরে কিন্তু এটাকে একবারই
সংশোধন করা হয়েছিল। সেটা কবে? সেটা হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে কিন্তু 3টে নতুন শব্দ অ্যাড করা হয় প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এবং ভারতের প্রিয়াম্বেল মনে রাখবে একবারই কিন্তু সংশোধন করা হয়েছিল। প্রিয়াম্বেল আদালতের সংবিধানের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ সহায়ক। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে কি, ভারতীয় সংবিধানের আত্মা সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? উত্তর হবে অপশন বলছি আমি, প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলকে। এনে পালকে বলা তিনি প্রস্তাবনাকে কিন্তু আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন ও সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। প্রস্তাবনা সংবিধানের উদ্দেশ্য, আদর্শ, দর্শন প্রকাশ করে। বেরুবরি যে ইউনিয়ন কেসটি 1960 সালে, এটা কিন্তু এখানে এই কেসটার কথাই বলছিলাম, যে এই কেসটার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে সংবিধান, এই প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তবে কেশবানন্দ ভারতী কেসটায় কিন্তু বলা হয়েছে যে সংবিধান হচ্ছে এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এটা কিন্তু একবারই সংশোধিত করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 12 নম্বর। প্রস্তাবনায় সোশ্যালিস্ট, সেকুলার শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে, যেটা আমরা বলেছি। এখানে কিন্তু আরেকটা যুক্ত করা, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। 42তম যে সংবিধান সংশোধনী 1976 সালে হয়েছিল, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু প্রচুর জিনিস সংবিধানে অ্যাড করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিস ওই সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে কত নম্বর পার্ট নাম্বার 4A এবং আর্টিকেল নাম্বার 51A। ঠিক আছে, এটা যে শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এটা আনা হয়। প্রথমে ছিল 10টা মৌলিক কর্তব্য, তারপরে 11তম মৌলিক কর্তব্য আনা হয় হচ্ছে 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। এটি জরুরি অবস্থার সময় পাস হয়, এটা মাথায় রাখবে। নেক্সট 13 নম্বর দেখো, ভারতের সংবিধানে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার কথাটির অর্থ কী? মানে কি? মানে হচ্ছে জনগণই রাষ্ট্র ক্ষমতার প্রকৃত উৎস, সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ। ভারতের গণতন্ত্রের ভিত্তি হচ্ছে পপুলার সোভারেন্টি। সংবিধান জনগণ নিজেরাই কিন্তু নিজেদের জন্য গ্রহণ করেছে, সংসদ নয়, সংবিধানই কিন্তু সর্বোচ্চ আইন, এটা মাথায় রাখবে। এই ধারণার মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 14 নম্বর দেখো। 14 নম্বর হচ্ছে, ভারতকে রিপাবলিক বলা হয় কেন? রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপ্রধান হচ্ছে বংশানুক্রমিক হন না, যেমন ধরো ইউকেতে কিন্তু যে রাষ্ট্রপ্রধান, সে কিন্তু কিংই থাকে, তারা বংশ পরম্পরা কিন্তু এক বংশ কিন্তু হতে থাকে, কিন্তু ভারতে কিন্তু সেটা নয়। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর হয়। রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন হচ্ছে ইলেকটোরাল কলেজ, এবং রাষ্ট্রপতির যে ইলেকটোরাল কলেজ, এটা কিন্তু রয়েছে আর্টিকেল নাম্বার 54-এ। ইলেকশন ম্যানার রয়েছে তোমাদের আর্টিকেল নাম্বার 55-এ। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে আর্টিকেল নাম্বার 53-তে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। ভারত হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক শব্দটি প্রস্তাবনায় রয়েছে, এটাও মাথায় রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কেমন ধরনের রাষ্ট্র? ভারত হচ্ছে একটা সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এই যে এগুলো কিন্তু পরপরই কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, অনেক সময় সাজাতে দেয় যে পরপর আছে কিনা, সেটা তোমাদের দেখতে হবে। তো প্রথমে হচ্ছে সোভারেন, তারপর হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এভাবে তোমরা কিন্তু পরপর দেখে রাখবে। সোভারেন হচ্ছে অন্য কোনো দেশের অধীন নয়, মানে ভারত নিজেদের ডিসিশন, সে অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক, নিজের ডিসিশন কিন্তু নিজেরাই নিতে পারে, অন্য দেশকে কিন্তু কন্ট্রোলে নেই। এটা হচ্ছে সোভারেন। সোশ্যালিস্ট হচ্ছে সামাজিক অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। সেকুলার হচ্ছে রাষ্ট্রের সব ধর্মকে সমান মর্যাদা দেয়। ডেমোক্রেটিক হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এবং রিপাবলিক হচ্ছে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেয়। নেক্সট 15 হয়ে গেলে, বা 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের বিধান রয়েছে? উত্তর হবে পার্ট নাম্বার 2-এ রয়েছে আর্টিকেল 51, 5-11। আর্টিকেল নাম্বার 5-এ রয়েছে সংবিধান কার্যকরের সময় নাগরিকত্ব। দেখো, নাগরিকত্বর আর্টিকেলগুলো কিন্তু খুব একটা পরীক্ষায় দেয় না, তাই জাস্ট তোমরা এটা মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। বাকি এগুলো কিন্তু জাস্ট দেখে রাখো, অত মুখস্থ করার দরকার নেই। আর্টিকেল 6-এ রয়েছে পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকত্ব। আর্টিকেল 7-এ রয়েছে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের বিষয়। আর্টিকেল 8-এ রয়েছে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, এবং আর্টিকেল 11-এ রয়েছে সংসদ নাগরিকত্ব আইন প্রণয়ন করতে পারে। এই আর্টিকেল 11-টা জাস্ট একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? বাকিগুলো অতটা পরীক্ষায় দেওয়া হয় না। 17 নম্বর দেখো। 17 নম্বর প্রশ্ন বলছে, কি বলছে, ভারতীয় নাগরিকত্ব সম্পর্কিত আইন কোনটা? উত্তর হবে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। আর ভারতের নাগরিকত্ব যে লাভ, সেটার 5টা পদ্ধতি রয়েছে। কি কি রয়েছে? জন্মসূত্রে নাগরিকত্ব, বংশসূত্রে নাগরিকত্ব, রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব, ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব, এবং টেরিটরি যুক্ত হলে নাগরিকত্ব। টেরিটরি যুক্ত হলে বলতে ধরো ভারতের ম্যাপ ধরো, এটা ভারত ধরো কোনো একটা দেশকে অ্যাকোয়ার করে নিল, বা কোনো একটা দেশকে নিজের টেরিটরিতে যুক্ত করে নিল, তো সেই যে টেরিটরি বা কোনো একটা দেশ বা যাই বলো না কেন, তো সেটা যে নাগরিকরা থাকবে, তারা কিন্তু অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট 18 দেখো। 18 কী বলছে, ভারতীয় সংবিধানের কোন ধরনের নাগরিকত্ব রয়েছে? এটা কিন্তু
হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব। এই যে একক নাগরিকত্ব ধারণা এটা কিন্তু নেওয়া হয়েছে যুক্তরাজ্যের সংবিধান থেকে, অর্থাৎ ইউকের সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। ডুয়াল সিটিজেনশিপ কিন্তু যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএতে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ অর্থাৎ একটা হচ্ছে ইউএসএ সিটিজেনশিপ, একটা যারা তারা যে রাজ্যে বাস করে তারা কিন্তু সেখানের একটা নাগরিকত্ব তাদের রয়েছে। ভারতের কিন্তু সবই একই নাগরিক, অর্থাৎ আমরা এটা বলতে পারি না যে আমাদের দুটো নাগরিকত্ব রয়েছে। আমরা ধরুন পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা বলবো না আমরা পশ্চিমবঙ্গের নাগরিক আমরা ভারতের নাগরিক, এই দুটো না, আমরা কিন্তু প্রত্যেকেই ভারতের নাগরিক, এটা মাথায় রাখতে হবে। আলাদা রাজ্যে কিন্তু কোনো রকমের নাগরিকত্ব নেই, এগুলো কিন্তু দেখতে হবে আমাদের ভালো করে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো। 19 নম্বর বলছে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্টরিন কোন মামলায় প্রতিষ্ঠিত হয়? এটা হয় হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা, যেটা হচ্ছে 1973 সালে হয়েছিল। মামলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো 13 বিচারপতির বেঞ্চ ছিল এটা সুপ্রিম কোর্টের বৃহত্তম বেঞ্চগুলির একটি, এবং সংসদ সংবিধান সংশোধন করতে পারে, এটা মানে এটা দ্বারা কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু কিন্তু কি বেসিক যে স্ট্রাকচার সেটাকে কিন্তু পরিবর্তন করতে পারে না। বেসিক স্ট্রাকচারের মধ্যে কী কী পড়ে? তার মধ্যে পড়ে হচ্ছে গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, ফেডারেলিজম, জুডিশিয়াল রিভিউ ইত্যাদি কিন্তু বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল কোন অনুচ্ছেদকে বলা হয়? এর আমি আগেও বলেছি, এটা হচ্ছে 32। ডক্টর বি আর আম্বেদকর একে হার্ট অ্যান্ড সোল বলেছেন। ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যায় এই আর্টিকেলের মাধ্যমে। আর এই আর্টিকেলের মাধ্যমে কিন্তু মানে এই আর্টিকেলের মাধ্যমে বলবো না, মানে ধরো কারো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ধরো খর্ব হচ্ছে, তো সে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই 32 আর্টিকেলের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটসটাকে কিন্তু সুরক্ষা করতে পারে। কীভাবে? সুপ্রিম কোর্ট কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে 5 ধরনের রিট জারি করতে পারে, এবং হাইকোর্ট কিন্তু এই যে রিট জারির ক্ষমতা সেটা কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে আলাদা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 226 নম্বর আর্টিকেল। আর এই যে রিট জারি করার ক্ষমতা এটা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের কিন্তু মানে ক্ষমতাটা বেশি, কারণ হাইকোর্ট আইনি অধিকারের ক্ষেত্রেও কিন্তু এটাকে জারি করতে পারে, তবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেই এটাকে জারি করতে পারে। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। নেক্সট মৌলিক অধিকার 21 নম্বর। মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের কোন ভাগে রয়েছে? উত্তর হবে পার্ট নাম্বার 3-তে রয়েছে। কত নম্বর আর্টিকেল? 12 to 35। পার্ট নাম্বার 3-কে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়। আর্টিকেল নাম্বার 12 to 35 পর্যন্ত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। মূল সংবিধানে কিন্তু 7টা মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে রয়েছে 6টা। একটা কোথায় গেল? একটা গেল 44তম সংবিধান সংশোধনী 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এই যে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে যাওয়া যায়, ঠিক আছে। মানে আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি করতে পারে 5টা, ওকে, মৌলিক অধিকার সুরক্ষা করতে। তারপরে দেখো বর্তমানে ভারতের কটি মৌলিক অধিকার রয়েছে? উত্তর হবে 6টা মৌলিক অধিকার রয়েছে। সমতার অধিকার, যেটা হচ্ছে 14 থেকে 18। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল 23 to 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা হচ্ছে 25-28। আর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, যেটা রয়েছে 29 এবং 30। এবং আর্টিকেল 32 হচ্ছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। তো এগুলো কিন্তু প্রত্যেকটা আর্টিকেলগুলো দেখে রাখবে। নেক্সট 23 নম্বর দেখো। 23 নম্বর বলছে সম্পত্তির অধিকার বর্তমানে কী ধরনের অধিকার? এটা হচ্ছে একটা আইনি অধিকার বা লিগাল রাইটস। এর আগে এটা আর্টিকেল নাম্বার 91F ও আর্টিকেল 31 অধীনে মৌলিক অধিকার ছিল, এবং 44তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে, এর মাধ্যমে এটাকে বাদ দিয়ে মৌলিক অধিকারে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এটাকে আইন অধিকার করা হয়েছে। বর্তমানে এটা আর্টিকেল হচ্ছে 300 রয়েছে, এবং কত নম্বর যদি বলে পার্টে রয়েছে? পার্ট নম্বর 12। আইন ছাড়া কাউকে সম্পদ থেকে বঞ্চিত করা যায় না, ঠিক আছে। নেক্সট 24 সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? সমতার অধিকার আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14 to 18। এখান থেকে বেশি প্রশ্ন দেওয়া হয়। আর্টিকেল 14 রয়েছে আইনের দৃষ্টিতে সমতা। আর্টিকেল 15 রয়েছে বৈষম্য নিষিদ্ধ। আর্টিকেল 16 রয়েছে সরকারি চাকরিতে সমান সুযোগ। আর্টিকেল 17 হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18 রয়েছে উপাধি বিলোপ। দেখো এই প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি আমাদের যে পলিটির যে ক্লাসগুলো রয়েছে ডেসক্রিপটিভ, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন বলছে ইকুয়ালিটি বিফর ল, এটা কোন অনুচ্ছেদে রয়েছে? ইকুয়ালিটি বিফর ল রয়েছে 14 নম্বর আর্টিকেল। এখানে কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফর এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই যে ইকুয়ালিটি বিফর ল, এটা কিন্তু নেওয়া হয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ইউকে থেকে, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা কিন্তু নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। আর্টিকেল 14 নাগরিক ও বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মাথায় রাখবে। আর যুক্তিসঙ্গত শ্রেণীবিভাগ,
রিজনেবল, ক্লাসিফিকেশনে বৈধ, ইচ্ছামতো বৈষম্য, অসাংবিধানিক, এটা কিন্তু মাথায় রাখবে। আর বাকি তোমাদের যে কি বলবো, ভুলে গেলাম কি জানি বলবো, শুধুমাত্র ভারতীয়দের জন্য যেগুলো মানে শুধুমাত্র ভুলে গেছি, ঠিক আছে পরে বলবো। 26 দেখো, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ কোন অনুচ্ছেদে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15। শুধুমাত্র নাগরিকদের জন্য এটা প্রযোজ্য। নারী ও শিশুর জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখবে যে নারী এবং শিশুদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, তখন কিন্তু সেটাকে বলা হবে না যে বৈষম্য হচ্ছে। এসসি এসটি ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানেও এই অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ এবং 103তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ইডাব্লিউএস সংরক্ষণ যুক্ত হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট 27 দেখো, সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। সরকারি চাকরিতে সমান সুযোগকে নিশ্চিত করতে শুধুমাত্র নাগরিকদের জন্য প্রযোজ্য এবং এসসি এসটি ওবিসিদের জন্য সংরক্ষণ বৈধ, এটা যেটা বললাম সেটাই। এটা আর কি দেখবে। নেক্সট হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখো, অস্পৃশ্যতা বিলোপ মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা আর্টিকেল নাম্বার 17-এ রয়েছে। অস্পৃশ্যতা সম্পূর্ণ নিষিদ্ধকরণ, এটি একটি অ্যাবসলিউট রাইট এবং প্রোটেকশন অফ সিভিল রাইটস 1955-এর অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, হচ্ছে 29 নম্বর কি বলছে, উপাধি বা টাইটেল বিলোপ কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 18-এ রয়েছে। রাষ্ট্র কোনো বংশগত উপাধি প্রদান করতে পারে না, বংশগত উপাধি প্রদান করতে পারে না। সামরিক ও শিক্ষাগত উপাধি কিন্তু ব্যতিক্রম রয়েছে এটাতে। বাকি ভারতরত্ন, পদ্ম পুরস্কার এগুলো কিন্তু উপাধি না, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্মান, এটা মাথায় রাখবে। বিদেশি রাষ্ট্রের উপাধি গ্রহণে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন সরকারি পদে কিন্তু থাকলে, মানে বিদেশি ধরো কোনো একটা ধরো বিদেশি রাষ্ট্র ধরো কাউকে একটা মানে একটা সম্মান দেবে, ঠিক আছে, তো তবে কিন্তু সে কিন্তু ডাইরেক্ট এটাকে নিতে পারবে না, তাকে কিন্তু তার আগে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন নম্বর 30, স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম, এটা কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 92, 19-এ রয়েছে 6টি স্বাধীনতা রয়েছে। আর্টিকেল 20-তে হচ্ছে অপরাধ ও দণ্ড সংক্রান্ত সুরক্ষা। আর্টিকেল 21 হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 21-এ হচ্ছে 6 থেকে 14 বছরের বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, এটা কিন্তু প্রথমে ছিল না, এটা কিন্তু পরে কিন্তু এটাকে অ্যাড করা হয়, ঠিক আছে। আর্টিকেল 22 রয়েছে গ্রেফতার ও আটক সম্পর্কিত সুরক্ষা, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল নাম্বার 19-এ বর্তমান কটা স্বাধীনতা রয়েছে? 6টা, যেটা বললাম। মূল সংবিধানে 7টা ছিল, এটা তো বলে দিলাম, এগুলো আর বলে লাভ নেই। আর্টিকেল 19 শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু প্রযোজ্য, এটা মাথায় রাখবে। এই স্বাধীনতা এগুলো তো দেখলাম। আর জরুরি অবস্থা চলাকালীন কিছু মৌলিক অধিকার স্থগিত হতে পারে, শুধুমাত্র কিন্তু 20 এবং 21 এগুলো কিন্তু জরুরি অবস্থাকালীন সময়ও কিন্তু এগুলো কিন্তু কখনোই এগুলোকে স্থগিত করা যায় না। আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই এটাকে স্থগিত করা যায় না। নেক্সট 32 দেখো, আর্টিকেল 19 এর অধীনে প্রদত্ত 6টি মৌলিক অধিকার কী কী? এটা হচ্ছে তোমরা মনে রাখবে ABCD, এটা মনে রাখবে, ঠিক আছে। বাক স্বাধীনতার অধিকার, বাক বা মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠনের অধিকার স্বাধীনতা, সারা ভারতে অবাধ চলাচলের স্বাধীনতা এবং ভারতের যে কোনো স্থানে বসবাসের স্বাধীনতা, এবং আরেকটা লাস্ট হচ্ছে যে কোনো বৈধ পেশা বা ব্যবসা করার স্বাধীনতা। তবে এগুলো এখানে কিন্তু কিছু কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে। ধরো বললো যে কোনো অকুপেশন তোমরা নিতে পারো বা যে কোনো তোমরা ব্যবসা বা পেশা তোমরা গ্রহণ করতে পারো, তা বলে তুমি ধরো এখন মানুষ বেচাকেনা শুরু করলে সেটা তো আর হবে না। তো সেখানে কিন্তু এক্সেপশনস বা ব্যতিক্রম কিন্তু থাকে, সব মৌলিক অধিকারে কিন্তু কিছু না কিছু ব্যতিক্রম রয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট 33, অপরাধ ও দণ্ড সম্পর্কিত সুরক্ষা কোন অনুচ্ছেদে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল নাম্বার 20-তে। এক্সপোজ ফ্যাক্টর ল থেকে সুরক্ষা দেয়, দেখো এখানে কিন্তু 3টে রয়েছে। এখানে হচ্ছে আর্টিকেল 21 রয়েছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এক্সপোস্ট ফ্যাক্টর ল এটা কি? এটা মানে হচ্ছে ধরো কেউ ধরো একটা ক্রাইম পার্টিকুলার টাইমে করলো, তো সেই সময় যে আইনটা রয়েছে সেই ক্রাইমের জন্য সেই আইন অনুযায়ী কিন্তু তাকে শাস্তি দিতে হবে। নতুন কোনো একটা আইন বানিয়ে তারপরে তাকে শাস্তি দিলাম, সেটা কিন্তু হবে না। ডাবল জিওপার্ডি মানে একই যে ক্রাইম করেছে তার জন্য কিন্তু দুবার শাস্তি দেওয়া যাবে না। সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এটা মাথায় রাখবে। এটি নাগরিক ও বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য এবং এটি জরুরি অবস্থাতেও কিন্তু স্থগিত করা যায় না, যেটা বললাম 20 এবং 21 কিন্তু জরুরি অবস্থাতেও কিন্তু মানে কোনোরূপেই কিন্তু এই দুটোকে স্থগিত রাখা যায় না। নেক্সট 34, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে 21 নম্বর আর্টিকেলে। প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল অনুসরণ না করে স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া যায় না, মানে যেই যে লটার অনুযায়ী যে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে সেই লটা কি আদৌ কি বৈধ বা সেই লটা কি সেটার কিন্তু বৈধতা কিন্তু যাচাই করতে হবে, এটা মাথায় রাখবে।
মানে এটাই আর কি বলা হয়েছে এখানে। মেনকা গান্ধী কেস যেটা 1978 সালে হয়েছিল, এরপরে কিন্তু আর্টিকেল 21-এর ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়। মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আর্টিকেল 21-এর রয়েছে। পরিবেশ, স্বাস্থ্য, গোপনীয়তা, আইনি সহায়তা সবই কিন্তু আর্টিকেল 21-এর আওতায় আসে। এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট 35 বলছে শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল 21-এ রয়েছে। যেটা বললাম এটা কিন্তু প্রথমে মৌলিক অধিকার ছিল না, তারপরে কিন্তু এটাকে 86তম সংবিধান সংশোধনী 2002 সালে কিন্তু অ্যাড করা হয়। এটার মাধ্যমে কিন্তু যে 11তম মৌলিক কর্তব্য সেটাও কিন্তু ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য এবং এটি একটি ফান্ডামেন্টাল রাইটস। রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট 2009 কিন্তু অনুচ্ছেদ বাস্তবায়ন করে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 42 কিন্তু এর মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়। নেক্সট 36 নম্বর প্রশ্ন কী বলছে? গ্রেফতার ও আটক সম্পর্কে সুরক্ষা কোন হচ্ছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 22। গ্রেফতারের কারণ জানানো বাধ্যতামূলক, আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার রয়েছে। 24 ঘন্টার মধ্যে যে লোকাল যে ম্যাজিস্ট্রেট সেটা কিন্তু সামনে তাকে হাজির করতে হয়। এবং প্রিভেন্টিভ এবং প্রিভেন্টিভ মানে হচ্ছে, এক সেকেন্ড, প্রিভেন্টিভ দুটোই তো একই রয়েছে। এটা হচ্ছে প্রিভেন্টিভ, এটা প্রিভেন্টিভ কি? প্রিভেন্টিভ হচ্ছে ধরো যে ক্রাইমটা করলো তারপরে তাকে ডিটেন করা হয়। কিন্তু পিনিউটিভ মানে হচ্ছে ক্রাইম, মানে মনে হচ্ছে সে ক্রাইমটা করতে পারে, তার আগেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়। এগুলো কিন্তু দুটো ভাগ কিন্তু এইটাতে রয়েছে, এটা মাথায় রাখবে। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের 37। সংবিধানের কত ধরনের রিট রয়েছে? 5টা রিট রয়েছে। কী কী? হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি এবং কুয়ারিন্টো। এবার আমরা একে একে এগুলো দেখে নিচ্ছি। দেখো, হেবিয়াস কর্পাসের উদ্দেশ্য কি? হেবিয়াস কর্পাসের উদ্দেশ্য হচ্ছে বেআইনি আটক থেকে ব্যক্তিদের সুরক্ষা করা। হেবিয়াস কর্পাসের অর্থ হচ্ছে প্রডিউস দ্য বডি, টু হ্যাভ দ্য বডি। এটা হচ্ছে এর অর্থ। ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিট এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয় কিন্তু জারি করতে পারে। এটা আমরা দেখেছি। ঠিক আছে, মানে সশরীরে হাজির করা। ঠিক আছে, কোনো ব্যক্তি সশরীরে হাজির করা। এটা হচ্ছে এটা। ম্যান্ডামাস কি? ম্যান্ডামাসের কখন জারি করা হয়? কোনো সরকারি কর্তৃপক্ষকে আইনানুগ দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়। ঠিক আছে, মানে হচ্ছে উই কমান্ড। ধরো কোনো পাবলিক অথরিটি কিন্তু, মানে পাবলিক যে অথরিটি সে ধরো নিজের যে কাজটা সেটা কিন্তু ঠিকঠাক করে করছে না, তখন তাকে আদালত বলবে যে তোমার কাজটা ঠিকঠাক করো, মানে তাকে কমান্ড করবে যে কাজটা ঠিকঠাক করো, তখনই কিন্তু এই রিটটা জারি করা হয়। রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে জারি করা যায় না এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু এটা সাধারণত জারি করা হয় না। এটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে 40 নম্বর, কী বলছে? কুয়ো ওয়ারিন্টো রিট এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি বৈধভাবে সরকারি পদে অধিষ্ঠিত কিনা তা যাচাই করা। মানে মানে সে যে পদে রয়েছে তার যে যোগ্যতাটা কী বা কোন অথরিটিতে সে রয়েছে, যে বাই হোয়াট অথরিটি, এটা কিন্তু এর অর্থ। সরকারি পদে অবৈধ নিয়োগ চ্যালেঞ্জ করা কিন্তু যায় এই রিটের মাধ্যমে। যে কোনো নাগরিক কিন্তু এই রিট দায়ের করতে পারেন এবং শুধুমাত্র পাবলিক অফিসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। নেক্সট 41 নম্বর প্রশ্ন বলছে কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন ভাগে রয়েছে? এটা হচ্ছে পার্ট নম্বর 4-এ রয়েছে, আর্টিকেল 36-51। আর্টিকেল 36-51 পর্যন্ত ডিপিএসপি রয়েছে এবং এটি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত। এটা মাথায় রাখবে। আর এটি আদালত কিন্তু বলবৎযোগ্য নয়, মানে এটা যদি খর্ব হয় বা এই অনুযায়ী কিন্তু যদি কাজ না হয় তাও কিন্তু আদালতে দ্বারস্থ হওয়া যায় না। রাষ্ট্রের কল্যাণমূলক নীতির বাস্তবায়নের নির্দেশ দেয়। এটা হচ্ছে এটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা কিন্তু এর মূল উদ্দেশ্য। ডক্টর বি আর আম্বেদকর ডিপিএসপিকে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস বলেছেন। এটা কিন্তু মাথায় রাখা। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 42 নম্বর প্রশ্ন বলছে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা আমরা দেখলাম আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে গৃহীত। ভারতকে ওয়েলফেয়ার স্টেট তৈরি গঠন করার হচ্ছে মূল উদ্দেশ্য। ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে সমন্বয় রেখে কিন্তু প্রয়োগ করা হয়। আদালত এগুলি বাস্তবায়নের নির্দেশ দিতে পারে না। এগুলো কিন্তু মাথায় রাখবে। কালকে একটু চেঞ্জ করি তাহলে ভালো হবে। নেক্সট 43, সমান কাজের জন্য সমান মজুরি অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 39D। পুরুষ ও নারীর জন্য সমান মজুরির নীতি, এটি একটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976 বর্তমানে যে ওয়েজ কোডের অংশ, এটি কিন্তু এই নীতির সঙ্গে সম্পর্কিত। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 44, বিনামূল্যে আইনি সহায়তা, ফ্রি লিগাল এইড কোন অনুচ্ছেদে রয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ কিন্তু এই প্রশ্নটাই দেওয়া হয়। এটা হচ্ছে 39A। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করা হয়। দরিদ্র মানুষের জন্য ন্যায় বিচারের জন্য সুযোগ নিশ্চিত করে। লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987-এর নীতির কিন্তু ভিত্তিতে প্রণীত এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসা কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 45,
45 নম্বর প্রশ্ন বলছে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 40। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয় এবং এটি একটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল। 73তম সংবিধান সংশোধনী যেটা হচ্ছে 1992 সালে, এর মাধ্যমে কিন্তু এই যে পঞ্চায়েতেরা কিন্তু সাংবিধানিক মর্যাদা পায়। পার্ট নম্বর 9 রয়েছে পঞ্চায়েত রাজের অন্তর্ভুক্ত এবং 11 নম্বর কিন্তু স্কেডিউলে এই পঞ্চায়েতের বিষয়সমূহ কিন্তু রয়েছে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। এটা কিন্তু কোন উচ্ছেদে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল নাম্বার 44-এ। এটি একটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল। সব নাগরিকের জন্য এক দেওয়ানি আইন প্রবর্তনের কথা বলে। বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ইত্যাদির সঙ্গে কিন্তু সম্পর্কিত। এগুলো কিন্তু মেন হচ্ছে তোমাদের আর্টিকেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন 47 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের নির্দেশ কোন অনুচ্ছেদে রয়েছে? এটা রয়েছে আর্টিকেল নাম্বার 48A। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। এটাও কিন্তু 42তম সংবিধান সংশোধনী 1976 সালে যুক্ত করা হয়। বন ও বন্যপ্রাণ সংরক্ষণের নির্দেশ দেয়। এটি একটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল। পরিবেশ বিষয়ক মামলা আর্টিকেল 21-এর সঙ্গে কিন্তু পড়া হয়, এটা মাথায় রাখবে। ফান্ডামেন্টাল ডিউটি এর আর্টিকেল 51G এর সঙ্গে কিন্তু এই যে পরিবেশ সম্পর্কিত বিষয় সেগুলো কিন্তু যুক্ত, এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। নেক্সট মৌলিক কর্তব্য 48। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সংবিধানের কোন ভাগে রয়েছে? এটা রয়েছে পার্ট নাম্বার 4A আর্টিকেল নাম্বার 51A। এটাও কিন্তু 42তম সংবিধান সংশোধনী 1976 সালের মাধ্যমে অ্যাড করা হয় এবং এটি নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। এবং বর্তমানে রয়েছে 11টা আদালত এবং আদালত বলছে 11টা মৌলিক কর্তব্য এবং এগুলি আদালত বলবার যোগ্য নয়। মানে ধরো এগুলো কেউ কর্তব্যটা পালন করছে না তাহলে যে আদালতে দ্বারস্থ হয় সেটা কিন্তু নয়। নাগরিকদের নৈতিক দায়িত্ব কিন্তু নির্দেশ করে। ঠিক আছে, আর এটা শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু অ্যাড করা হয়েছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন 49। বর্তমানে সংবিধানে কতটি মৌলিক কর্তব্য রয়েছে? কটা রয়েছে? 11টা আমরা একটু আগে দেখলাম, প্রথম ছিল 10টা। 86তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 2002 সালে, এর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। 11 নম্বরটা কি? 6 থেকে 14 বয়সী শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে অভিভাবকদের কর্তব্য। আর্টিকেল 51A এর কিন্তু এটা উল্লেখ রয়েছে, এটাও মাথায় রাখবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? রাষ্ট্রপতি রয়েছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 52। আর্টিকেল নাম্বার 52 দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু রয়েছে। রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান মানে কনস্টিটিউশনাল হেড, তবে রিয়াল হেড আমাদের প্রধানমন্ত্রী, এটা মাথায় রাখবে। প্রকৃত নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেন কিন্তু প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। এটা হচ্ছে আর্টিকেল 74 অনুযায়ী কিন্তু পরামর্শ মানে এই যে যে আমাদের কাজগুলো হয় সাংবিধানিক কাজ সেগুলো কিন্তু রাষ্ট্রপতির নামেই হয়। তবে সে রাষ্ট্রপতি কিন্তু নিজের ক্ষমতা নেই, তবে সে কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের যে পরামর্শ তার অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি সেগুলিকে করে থাকেন। মানে প্রকৃত কিন্তু প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, তবে সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি এবং নাম সর্বস্ব প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, এটা মাথায় রাখবে। রিয়াল যে পাওয়ার সেটা কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই থাকে। রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। এটা আর্টিকেল নাম্বার 56 দেওয়া রয়েছে। মানে তার টার্ম বলছে টার্ম কত আর্টিকেল টার্ম, তার টার্ম কিন্তু আর্টিকেল নাম্বার 56 যেটা হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতি নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 54, যেটা আমি তোমাদের আগেই বলেছি। ঠিক আছে, এগুলো কিন্তু আর্টিকেলগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো, 51তে বলেছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তিনি নির্বাচিত হন কি নির্বাচক মণ্ডলী বা একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন, কারণ আমরা রাষ্ট্রপতির ভোটে কিন্তু ডাইরেক্ট আমরা ভোট দিই না। আর্টিকেল নাম্বার 54 রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে এখানে এবং নির্বাচনে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ নেন। রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা কেউ ভোট মানে এখানে বলছে যে কারা কারা আর কি রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করেন, কারা কারা থাকেন? লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস হচ্ছে যে রাজ্য বিধানসভা, ঠিক আছে, মানে তোমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিধানসভা, তাদের যে নির্বাচিত সদস্যরা থাকেন তারা কিন্তু এখানে ভোট দেন রাষ্ট্রপতির নির্বাচনে। তবে মনোনীত সদস্যরা কিন্তু এখানে ভোট দিতে পারেন না, এটা কিন্তু মাথায় রাখবে। মনোনীত সদস্যরা কিন্তু ভোট দিতে পারেন না। নির্বাচন পদ্ধতি হয় কি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এবং এটা সিক্রেট ব্যালটে কিন্তু ভোটটা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। কারা কারা মানে পরীক্ষায় দেয় যে কারা কারা ভোট দেওয়ার সময় থাকেন, মূলত সবাই থাকেন মানে নির্বাচিত সদস্যরা, সে রাজ্য হোক এবং সেন্ট্রালের, কিন্তু মনোনীতরা কিন্তু থাকেন না, মানে নমিনেটেডরা কিন্তু থাকেন না। 52 রাষ্ট্রপতি নির্বাচনে কোন কোন সদস্যরা ভোট দিতে পারেন না? লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার মনোনীত সদস্যরা কিন্তু পারেন না, এবং বিধান পরিষদের সদস্যরা, এটা মাথায় রাখবে। শুধুমাত্র নির্বাচিতরা পারেন, বিধান পরিষদের সদস্যরা কিন্তু ভোট দিতে পারেন না। দিল্লি এবং পুদুচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরা ভোট দেন। এই যে পয়েন্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট 53 দেখো, 53 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর।
আর্টিকেল নাম্বার 58 যেখানে রাষ্ট্রপতির কোয়ালিফিকেশানস অর্থাৎ যোগ্যতার কথা বলা রয়েছে। ভারতীয় নাগরিক হতে হবে তাকে, লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং তাকে কিন্তু কোনো রকমের লাভজনক সরকারি পদে থাকা যাবে না এবং রাষ্ট্রপতি একাধিকবার রাষ্ট্রপতি হওয়ার দ্বারা কোনো একজন রাষ্ট্রপতি হলো সে কিন্তু একাধিকবার রাষ্ট্রপতি হতে পারবেন। এটা কিন্তু কোনো সীমা নেই, এটা কিন্তু আর্টিকেল নাম্বার 57 দেওয়া রয়েছে। নেক্সট 54 কী বলছে, রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? টেনিয়র কত? 5 বছর। আমরা আগে দেখলাম, এটা হচ্ছে আর্টিকেল 56 রয়েছে। ইস্তফা দিলে তিনি কিন্তু উপরাষ্ট্রপতির কাছে দেন এবং তার যে রাষ্ট্রপতি যদি মানে ধরো সরানো হয় তার পর থেকে, সেটাকে বলা হয় ইমপিচমেন্ট। এটা রয়েছে আর্টিকেল নাম্বার 61। দেখো রাষ্ট্রপতি কাকে পদত্যাগপত্র জমা দেন? দেখলাম উপরাষ্ট্রপতিকে। আর্টিকেল নাম্বার 56(1)(a) কিন্তু এটা উল্লেখ রয়েছে, উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেন এবং 6 মাসের মধ্যে কিন্তু নতুন নির্বাচন করতে হয়। আর উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, এটাও মাথায় রাখবে। নেক্সট 56 দেখো, রাষ্ট্রপতিকে কীভাবে অবসান করা হয়? তাকে কিন্তু ইমপিচমেন্ট মাধ্যমে করা হয়। এটা আর্টিকেল 61 রয়েছে এবং এটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কারণ সংবিধান লঙ্ঘন, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন যদি হয় তাহলে কিন্তু তাকে ইমপিচমেন্ট করা যেতে পারে। লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে কিন্তু এই প্রস্তাব শুরু হতে পারে। প্রস্তাবের আগে কিন্তু অবশ্যই 14 দিন আগে তাকে কিন্তু নোটিশ দিতে হবে। আর উভয় কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, স্পেশাল মেজরিটি। আজ পর্যন্ত কিন্তু কেউ ইমপিচমেন্টটা কিন্তু হয়নি, এটা মাথায় রাখবে। নেক্সট 57 দেখো, রাষ্ট্রপতির শপথকে পাঠ করান কে রাষ্ট্রপতিকে? উত্তর হবে ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর্টিকেল নাম্বার 60 কিন্তু দেওয়া রয়েছে রাষ্ট্রপতির ওথ। প্রধান বিচারপতি অনুপস্থিত থাকলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি সংবিধান রক্ষা করার শপথ নেন এবং রাষ্ট্রপতি ভারতের ঐক্য অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দেন এবং শপথ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়। এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট 58, রাষ্ট্রপতির বেতন নির্ধারণ ক্ষমতা কার? উত্তর হবে পার্লামেন্টের। আর্টিকেল নাম্বার 59 কিন্তু রাষ্ট্রপতির সুযোগ সুবিধার কথা বলা রয়েছে এবং বেতন ভারতের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, মানে দেওয়া হয় আর কি। কার্যকালে বেতন কমানো যায় না কিন্তু ব্যতিক্রম ছাড়া। নেক্সট 59, 59 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব গ্রহণ করেন 26 জানুয়ারি 1950 সালে। তার কার্যকাল ছিল 1950 থেকে 1962 সাল। তিনি সংবিধান সভার সভাপতি ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন আমাদের সংবিধান সভার যে গণপরিষদ তার কিন্তু স্থায়ী সদস্য ছিলেন। ঠিক আছে, আর অস্থায়ী সদস্য কে ছিলেন? সচিদানন্দ সিনহা। নেক্সট 60 নম্বর প্রশ্ন বলছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। কার্যকাল 2007 থেকে 2012, এটা মনে রাখার দরকার নেই। ভারতের 12তম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন রাজস্থানের রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট 61 প্রশ্ন বলছে, 61 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 72, অর্থাৎ পার্ডনিং পাওয়ার রয়েছে আর্টিকেল নাম্বার 72। রাষ্ট্রপতি পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, রেমিশন, কমিউটেশন দিতে পারেন। মৃত্যুদণ্ড অর্থাৎ ডেথ সেন্টেন্স ক্ষমা করার যে ক্ষমতা সেটা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। কোর্ট মার্শালের শাস্তিও কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন এবং আর্টিকেল 72 অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা রাজ্যপালের চেয়ে কিন্তু বেশি। আর রাজ্যপালের যদি বলি পার্ডনিং পাওয়ার কত আর্টিকেল, সেটা হচ্ছে 161। রাজ্যপাল মনে রাখবে, রাজ্যপাল কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে না, এটা মাথায় রাখবে। রাষ্ট্রপতি এই ক্ষমতা মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন 62, রাজ্যপালের ক্ষমা প্রদানের ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর হবে 161 নম্বর। রাজ্যপাল রাজ্যের আইনের অধীনে অপরাধের ক্ষেত্রে ক্ষমা দিতে পারেন। রাজ্যপাল কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা দিতে পারেন না, শুধুমাত্র স্থগিত এবং পরিবর্তন করতে পারেন। আর্টিকেল 161 হলো রাজ্য স্তরের পার্ডনিং পাওয়ার রাজ্যপালের। ঠিক আছে, নেক্সট 63 বলছে, কি বলছে, রাষ্ট্রপতির ভেটো পাওয়ার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভেটো পাওয়ার কোথা থেকে নেওয়া হয়েছে? ভেটো পাওয়ার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্রপতি সংসদে পাশ হওয়া বিল অনুমোদন নাও করতে পারেন, আবার করতেও পারেন। তার 3 ধরনের ভেটো রয়েছে, একটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, একটা পকেট ভেটো। ভারতের রাষ্ট্রপতি পকেট ভেটো ক্ষমতা রয়েছে, ইউএসএতে পকেট ভেটো থাকলেও পদ্ধতি আলাদা। আর মানি বিলের ক্ষেত্রে কিন্তু ভেটো ক্ষমতা সীমিত বা ইউজ করা যায় না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট 64, রাষ্ট্রপতির পকেট ভেটো কোন রাষ্ট্রপতি ব্যবহার করেছিলেন? উত্তর হবে জ্ঞানী জৈল সিং। তিনি কিন্তু পকেট ভেটো ইউজ করেছিলেন। তিনি ভারতের 7ম রাষ্ট্রপতি ছিলেন এবং 1986 সালে তিনি ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু
এই পকেট ভেটো ইউজ করেছিলেন। পকেট ভেটোতে রাষ্ট্রপতি বিলের ওপর কোনো সময়সীমা ছাড়াই সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন, মানে তিনি কোনো রেসপন্সই দেবেন না। এটা হচ্ছে পকেট ভেটো। ভারতীয় সংবিধানে পকেট ভেটোর কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। নেক্সট 65 দেখো, রাষ্ট্রপতি অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করার কোন অনুচ্ছেদ অনুযায়ী বা কোন আর্টিকেল অনুযায়ী? উত্তর হবে 123। সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অর্থাৎ ধরো সংসদের অধিবেশন হচ্ছে না, তখন কোনো একটা ইমিডিয়েট কোনো একটা বিল পাস করতে হবে, তো সেই যে বিলটা পাস করা হয় রাষ্ট্রপতি করেন, সেটাই হচ্ছে অর্ডিন্যান্স। ওকে, মানে সহজ ভাষার মধ্যে বলে দিলাম, অধ্যাদেশের ক্ষমতা সংসদের আইনের সমান। সংসদ পুনরায় বসার পর 6 সপ্তাহের মধ্যে কিন্তু অনুমোদন না পেলে সেটা বাতিল হয়। ওকে, নেক্সট 66। ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শে কাজ করে? উত্তর হবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের পরামর্শে। আর্টিকেল 74 কিন্তু এর উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি একবার পরামর্শের উপর পুনর্বিবেচনার জন্য কিন্তু ফেরত পাঠাতে পারেন, তবে পুনর্বিবেচনার পর, মানে ধরো বিবেচনা করো তারপরে যখন আবার পাঠানো হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি সেই পরামর্শ মানতে বাধ্য। 42তম সংবিধান সংশোধনীতে রাষ্ট্রপতির জন্য পরামর্শ মানা বাধ্যতামূলক করা হয়, বা 44তম সংবিধান সংশোধনীতে কিন্তু পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হয়, তো পরবর্তীতে বাধ্যই হয়, তো একই ব্যাপার হলো। 67, ভারতের উপরাষ্ট্রপতি কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? ভারতের উপরাষ্ট্রপতি রয়েছে আর্টিকেল নাম্বার 63-তে। উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ, তিনি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি, মানে এক্স অফিসিও চেয়ারম্যান, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 64-এ রয়েছে, এটা মাথায় রাখবে। উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি কিন্তু রাষ্ট্রপতির কাজ করতে পারেন, এবং উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে দেন, এটাও কিন্তু আমি দেখেছি, মানে বলেছি। 68, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা। আর্টিকেল নাম্বার 66-এ কিন্তু নির্বাচন পদ্ধতি রয়েছে। লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত মনোনীত সদস্যরা কিন্তু ভোট দেন, এবং রাজ্যসভা বিধানসভার সদস্যরা ভোট দেন না। নির্বাচিত পদ্ধতি এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই, মানে এসটিভি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটার মধ্যে হয় ভোট কিন্তু হয় গোপন ব্যালটে। আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখো এই যে ব্যাপারটা আছে না, যে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত মনোনীত সদস্যরা, এই যারা আছে না, এরা কিন্তু রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট হয়, ইমপিচমেন্টে কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্টে এরা ভোট দেয়, আর উপরাষ্ট্রপতি নির্বাচনে এরা ভোট দেয়। অর্থাৎ রাষ্ট্রপতি যে ইমপিচমেন্টে যারা এরা ভোট দেয়, তারাই কিন্তু উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট দেয়, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট 69, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। আর্টিকেল 66 ও 67-এ উপরাষ্ট্রপতি সম্পর্কিত। ভারতীয় নাগরিক হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, এবং লাভজনক পদে থাকা যাবে না, এগুলো কিন্তু মোটামুটি থাকেই এগুলো। 70, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কার্যকাল 1952 থেকে 1962। তিনি ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতিও ছিলেন, এবং তার জন্মদিনে 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি। তিনি একজন বিশিষ্ট দার্শনিক এবং শিক্ষাবিদ ছিলেন, এবং উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি হয় সাংবিধানিক কার্যকর হওয়ার সঙ্গে 1950 সালে, যেটা আমরা মাথায় রাখবে। নেক্সট 71, ভারতের প্রধানমন্ত্রী কোন অনুচ্ছেদে রয়েছে? ভারতের প্রধানমন্ত্রীর অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল নাম্বার 75। প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃত নির্বাহী প্রধান, অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ হেড। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী করা হয়। প্রধানমন্ত্রী হলেন কাউন্সিল অফ মিনিস্টার্সের নেতা। আর্টিকেল 74 অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এগুলো কিন্তু মোটামুটি তোমাদের দেখতে হবে। আর্টিকেল যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আর্টিকেল আমি দিয়ে দিয়েছি। 72, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 51 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সাধারণত নিয়োগ করা হয়। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাষ্ট্রপতি কিন্তু বিবেচনামূলক ক্ষমতা থাকে, এটা মাথায় রাখবে। প্রধানমন্ত্রীকে পদে থাকার জন্য লোকসভার আস্থা রাখা বজায় রাখতে হয়, মানে মন্ত্রিসভা কিন্তু লোকসভার উপরে কিন্তু দায়িত্বশীল, এটা মাথায় রাখবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভা কিন্তু পদত্যাগ করতে হয়, যেহেতু তিনি মন্ত্রিসভারই কিন্তু নেতা, তিনি কিন্তু হেড। 73 প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? নির্দিষ্ট কার্যকাল নেই। দেখো এখানে একটা কথা বলি, সাধারণত কিন্তু 5 বছরই কার্যকাল হয়। ঠিক আছে, দেখো প্রধানমন্ত্রী লোকসভার আস্থা থাকা পর্যন্ত পদে থাকেন। লোকসভার মেয়াদ সাধারণত কিন্তু 5 বছর হয়, এর জন্য কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু 5 বছর হয়। পরীক্ষা কিন্তু দিলে 5 বছরই দেবে, তো 5 বছরই উত্তর করবে। প্রধানমন্ত্রী পুনরায় নির্বাচিত হতে পারেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, এবং যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিস্টেম অনুসরণ করে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম ভারতের সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কিন্তু ইউকে থেকে। নেক্সট 74,
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কার্যকাল 1947 থেকে 1964। তিনি দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী ছিলেন, কারণ আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তাকে ছাপিয়ে গেছেন, মানে তার যে টেনিওর ছিল সেটা কিন্তু তিনি অতিক্রম করে গেছেন। স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন, যেটা 1951 থেকে 52, পরে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হন। নেক্সট হচ্ছে 75। ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। তো বলে কে আছেন, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী হবে। তিনি প্রায় 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্দিরা গান্ধী। না, এটা কিন্তু ভুল আছে, এখানে তথ্যটা ভুল আছে, এটা দ্বিতীয় স্থানে হবে না, কারণ নরেন্দ্র মোদী কিন্তু প্রথম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেহেরু তিনি 1964 সালে মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং তার সময় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 সালে কিন্তু হয়েছিল, এটা মাথায় রাখবে। ওটা কিন্তু ভুল আছে, ওটা তোমরা দেখবে না। ঠিক আছে। 76, কেন্দ্রীয় মন্ত্রিসভার আকার সংক্রান্ত সীমা কোন সংশোধনের মাধ্যমে নির্বাচন করা হয়? উত্তর হবে 91তম সংবিধান সংশোধনী 2003 সালে। অর্থাৎ কেন্দ্রের যে মন্ত্রিসভা, তার কিন্তু সদস্য সংখ্যা লোকসভার যে মোট সদস্য আছে তার কিন্তু 15%-এর বেশি পারবে না। ধরো মন্ত্রিসভা, ধরো সদস্য সংখ্যা 100, তো 100-র 50% 15, তো 15 বেশি কিন্তু মন্ত্রিসভার সদস্য হতে পারবে না। ঠিক আছে। রাজ্যের মন্ত্রিসভার ক্ষেত্রেও কিন্তু বিধানসভার 15%-এর সীমা রয়েছে, এর উপরে কিন্তু যেতে পারবে না। এই সংশোধনী অ্যান্টি ডিফেকশন লয়ের সঙ্গে সম্পর্কিত মন্ত্রীদের সংখ্যা কমিয়ে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য ছিল, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 77, মন্ত্রিসভা বা ক্যাবিনেট এবং মন্ত্রী পরিষদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্যাবিনেট হলো ছোট এবং গুরুত্বপূর্ণ অংশ, মাথায় রাখবে। কাউন্সিল অফ মিনিস্টার্সের সব ধরনের মন্ত্রী থাকেন, ক্যাবিনেটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকেন। ঠিক আছে, মানে কাউন্সিল অফ মিনিস্টার এটা, ক্যাবিনেট হচ্ছে তাদের ছোট, এটা মাথায় রাখবে। ক্যাবিনেট সরকারের প্রধান নীতি নির্ধারণ করে। আর্টিকেল 74-এ কাউন্সিল অফ মিনিস্টার্সের উল্লেখ রয়েছে এবং ক্যাবিনেট শব্দটি মূল সংবিধানে কিন্তু ছিল না, পরেও ছিল না, ব্যবহৃত হয়, কিন্তু সংবিধানে কিন্তু ক্যাবিনেট কথার কিন্তু উল্লেখ কোথাও নেই, মাথায় রাখবে। 78, ভারতের মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ? ভারতের মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ? ভারতের মন্ত্রিসভা হচ্ছে লোকসভার কাছে দায়বদ্ধ, কালেকটিভলি রেসপন্সিবল লোকসভার কাছে। ঠিক আছে। আর্টিকেল নাম্বার 75-3-তে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল অনুযায়ী মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ। লোকসভার অনাস্থা প্রস্তাব পাশ হলে মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হয়, এটা মাথায় রাখবে। এবং এটি পার্লামেন্টারি সিস্টেমের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে ইউকে থেকে। রাজ্য স্তরে মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়বদ্ধ এবং যৌথ দায়িত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে। নেক্সট 79, ভারতের অ্যাটর্নি জেনারেল কোন অনুচ্ছেদে রয়েছে? ভারতের অ্যাটর্নি জেনারেল রয়েছে আর্টিকেল নাম্বার 76। তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা, দ্য হাইয়েস্ট ল অফিসার। রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে, মানে তার যোগ্যতা এখানে বলা রয়েছে। তিনি সংসদের অধিবেশনে অংশ নিতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা দেয়। তার মেয়াদ সংবিধানে নির্দিষ্ট নয়, অর্থাৎ রাষ্ট্রপতির প্রেসার পর্যন্ত তিনি কিন্তু নিজের পদে বহাল থাকেন, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 80, ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন MC সেতালাবাদ। তিনি ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল এবং কার্যকাল ছিল 1950 থেকে 1963। নেক্সট হচ্ছে 81, রাজ্যপাল বা গভর্নর কোন অনুচ্ছেদে উল্লেখিত? রাজ্যপাল রয়েছে 153 নম্বর আর্টিকেলে। প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকার কথা বলা রয়েছে, তবে একজন কিন্তু একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, মানে রাষ্ট্রপতি যেমন সাংবিধানিক প্রধান সেন্টারে, তেমন রাজ্যপাল হচ্ছে রাজ্যের। রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং আর্টিকেল নাম্বার 153-তে 153 টু 162 পর্যন্ত রাজ্যপালের কথা বলা রয়েছে। দেখো, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 155-এ রাজ্যপালের নিয়োগের কথা বলা রয়েছে। রাজ্যপাল জনগণের দ্বারা নির্বাচিত হন না। রাজ্যপাল রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট পর্যন্ত তিনি কিন্তু পদে থাকেন, এটা মাথায় রাখবে। তবে সাধারণত কিন্তু তার যে কার্য সেটা হচ্ছে 5 বছর। একই ব্যক্তিকে একাধিক রাজ্যে রাজ্যপাল করা যায়। নেক্সট হচ্ছে 83 নম্বর, রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স কত? হচ্ছে 35 বছর। 157-তে কিন্তু এই যোগ্যতার কথা বলা রয়েছে এবং ভারতের নাগরিক হতে হবে, যেটা মূলত সব কিছুতে থাকে। তারপরে রাজ্যপালকে সংসদ বা রাজ্য বিধানসভার সদস্য হওয়া যাবে না, কোনো লাভজনক পর্যায়ে কিন্তু আগে থাকা যাবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজনে রাজ্যপালকে অপসারণ করতে পারেন। তারপর দেখো 84, 84 নম্বর প্রশ্ন কি বলছে? রাজ্যপালের কার্যকাল কত বছর? রাজ্যপালের কার্যকাল হচ্ছে 5 বছর সাধারণত, এটা আর্টিকেল নাম্বার 156-এ কার্যকাল উল্লেখ রয়েছে। তবে তিনি রাষ্ট্রপতির প্লেজার পর্যন্ত থাকতে পারেন।
মেয়াদ শেষ হলেও উত্তরসূরি না আসা পর্যন্ত তিনি কিন্তু কাজ চালিয়ে যেতে পারেন। রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে 85, রাজ্যপালের শপথ বাক্য কে পাঠ করান? উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যে, মানে যে রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু পাঠ করান। আর্টিকেল নাম্বার 159-এ কিন্তু শপথের বিধান রয়েছে। প্রধান বিচারপতি অনুপস্থিত থাকলে হাইকোর্টের যে জ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করেন এবং তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান নন, তিনি কিন্তু সাংবিধানিক প্রধান, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 86 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যপালের অধ্যাদেশ জারি করা, অর্থাৎ আমরা দেখেছিলাম যে তোমাদের রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করতে পারেন, তো রাজ্যপালও পারেন। তো রাজ্যপালের কথা 213 নম্বর আর্টিকেলে, রাজ্য বিধানসভার অধিবেশন না থাকলে রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ ক্ষমতা আইনের রাজ্য আইনের সমান। বিধানসভার বসার পর 6 সপ্তাহের মধ্যে কিন্তু এটাকে অনুমোদন করা প্রয়োজন, এটা কিন্তু অস্থায়ী আইন। এবং রাষ্ট্রপতির হচ্ছে অধ্যাদেশ, যেটা আমরা দেখলাম 123 নম্বর আর্টিকেলে। 87, রাজ্যপালের ক্ষমা করার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 161। আর আমরা দেখলাম রাষ্ট্রপতি হচ্ছে 72। রাজ্যের আইনের অধীনে কিন্তু অপরাধের ক্ষেত্রে ক্ষমা দিতে পারেন। রাষ্ট্রপতির মতো কিন্তু তিনি কোর্ট মার্শালের ক্ষেত্রে ক্ষমতা নেই এবং তিনি কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন না, এটা মাথায় রাখবে। নেক্সট 88, মুখ্যমন্ত্রী কোন অনুচ্ছেদে রয়েছে? মুখ্যমন্ত্রী হচ্ছে 164 নম্বর আর্টিকেলে। দেখো, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান। রাজ্য মন্ত্রিসভার তিনি নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী, যেমন আমাদের প্রধানমন্ত্রী দেখলাম। কেন্দ্রীয় মন্ত্রিসভার তিনি নেতা বা নেত্রী। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সাধারণত মুখ্যমন্ত্রী করা হয়। মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং মন্ত্রিসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে। ওকে, নেক্সট হচ্ছে আর যদি বলে যে কেন্দ্রের যে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে কে? প্রধানমন্ত্রী করে। কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নম্বর 78, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে 89, রাজ্যের মন্ত্রিসভার কার কাছে দায়বদ্ধ? উত্তর হবে বিধানসভার কাছে। আর্টিকেল নম্বর 164(2) এর অনুযায়ী কিন্তু এটা বলা রয়েছে। অনাস্থা প্রস্তাব পাশ হলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, মানে সেন্ট্রালের মতন একই জিনিস, তোমরা এগুলো দেখে রাখো, এগুলো আর বলছি না, এগুলো একই জিনিস পুরোটাই। নেক্সট হচ্ছে 90, রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে? অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল নাম্বার 165। আমরা দেখলাম যে সেন্ট্রালের বা ভারতের সবচেয়ে হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল নাম্বার 76। আর রাজ্যের সর্বোচ্চ হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। আর 156 অ্যাডভোকেট জেনারেল বিধান রয়েছে এবং রাজ্যপাল তাকে নিয়োগ করে থাকেন। তিনি রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা, হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হয়। তিনি কিন্তু বিধানসভার বক্তব্য রাখতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না। নেক্সট হচ্ছে 91, ভারতের সংসদ পার্লামেন্ট কোন অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে? আর্টিকেল নাম্বার 79-এ। ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। রাষ্ট্রপতি সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ। সংসদের 2টি কক্ষ হচ্ছে, একটা লোকসভা একটা রাজ্যসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ, এটা হচ্ছে উচ্চ কক্ষ। আর্টিকেল নাম্বার 79 to 122 পর্যন্ত সম্পাদিত রয়েছে সংসদ নিয়ে। রাজ্যসভা হচ্ছে আর্টিকেল 80 আর লোকসভা হচ্ছে আর্টিকেল 81, এটা মাথায় রাখবে। ভারতের সাংসদের ব্যবস্থা ব্রিটিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়। লোকসভার হাইয়েস্ট সিট হচ্ছে 550, বর্তমানে রয়েছে 543। লোকসভার রাজ্যসভার হচ্ছে হাইয়েস্ট সিট 250, বর্তমানে রয়েছে 245। এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট, লোকসভার সর্বোচ্চ সিট সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 550, বর্তমানে সাংবিধানিক সীমা, এবং এটা কিন্তু মূলত 552 ছিল। তবে দুটো যে সিট ছিল এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য ছিল, এটা হচ্ছে 104তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 2020 সালে, তার মাধ্যমে কিন্তু ওই অ্যাংলো ইন্ডিয়ানের সিটটা কিন্তু বাতিল করা হয়। বর্তমানে যদি বলি, বর্তমানে 550 রয়েছে। তবে লোকসভার বর্তমান নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 543। লোকসভার মেয়াদ হচ্ছে সাধারণত 5 বছর, তার আগেও ভেঙে যায়, অনেক সময় ভেঙেও গেছিলো। 93 বলছে, রাজ্যসভার সম্পর্কে কোনটি সঠিক? এটি একটি স্থায়ী কক্ষ। এটা হচ্ছে কোন সঠিক বলতে, এটা অপশান ছিল, তো এটা একটা স্থায়ী কক্ষ, মানে এটা পার্মানেন্ট হাউস। রাজ্যসভা কখনোই কিন্তু ভেঙে যায় না এবং এর যে সদস্য তারা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250, বর্তমানে কত 245, যার মধ্যে 233 জন হচ্ছে নির্বাচিত হন, মানে আমরা পরোক্ষভাবে নির্বাচিত হন, আমরা তো নির্বাচন করি না। আর 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করেন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি, এটা মাথায় রাখবে। আর্টিকেল নাম্বার 94। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হবে 25 বছর। আর্টিকেল নাম্বার 84-এ লোকসভার কিন্তু সদস্য হওয়ার যোগ্যতার কথা বলা রয়েছে। রাজ্যসভার সদস্য ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। ভারতের নাগরিক হতে হবে, ভোটার হিসাবে যোগ্যতা হতে হবে এবং লকজনক পদে থাকা যাবে না। 95, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? হচ্ছে 30 বছর। রাজ্যসভা হচ্ছে বলা হয় কাউন্সিল অফ স্টেটস। সদস্যরা রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং যে নির্বাচন পদ্ধতি সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ভোট বাই এসটিভি। রাজ্যসভা কিন্তু ভেঙে যায় না এবং রাষ্ট্রপতি 12 জন সদস্যকে নির্বাচিত করেন। কোন বিভাগ থেকে? সাহিত্য, বিজ্ঞান, শিল্পী এবং
সমাজসেবায় অবদানের জন্য। নেক্সট 96 লোকসভা সভাপতিকে কী বলা হয়? বলা হচ্ছে স্পিকার। আর্টিকেল নাম্বার 93-তে কিন্তু স্পিকারের ও ডেপুটি স্পিকারের কথা বলা রয়েছে। স্পিকার হচ্ছে লোকসভার কার্য পরিচালনা করেন। মানি বিল কি কোনো একটা ধরো বিল আছে, সেটা হচ্ছে মানি বিল কি না সেটা কিন্তু নির্ধারণের যে অধিকার মানে বা সিদ্ধান্ত, সেটা কিন্তু স্পিকারেরই কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত যে এটা কোনটা মানি বিল কোনটা মানি বিল নয়। স্পিকার সংসদের শৃঙ্খলা বজায় রাখেন। যৌথ অধিবেশনে কিন্তু স্পিকার সভাপতিত্ব করেন, কিন্তু ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি। আর জয়েন্ট সিটিং কোথায় রয়েছে? জয়েন্ট সিটিং হচ্ছে 108 নম্বর আর্টিকেলে রয়েছে। মানি বিল কত নম্বর আর্টিকেলে সংজ্ঞায়িত? মানে মানি বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে 110 নম্বর আর্টিকেলে। মানি বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। স্পিকার সিদ্ধান্ত নেন যে কোন মানি বিল কি না। রাজ্যসভা কিন্তু মানি বিলে কিন্তু প্রত্যাখ্যান করতে পারেন না। মানে তারা বলতে পারেন যে এটা কিছু চেঞ্জেস আনো বা বলতে তাদের কিন্তু যে সুপারিশ সেটা করতে পারে, কিন্তু সেটা কিন্তু মানাটা কিন্তু বাধ্যতামূলক নয়। রাজ্যসভা কিন্তু সর্বোচ্চ 14 দিনের জন্য মানি বিলটাকে আটকে রাখতে পারে। রাষ্ট্রপতি অনুমোদিত মানি বিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুমোদন। 98 ভারতীয় সংবিধান সংশোধনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 368। সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের কাছে। 3 ধরনের সংবিধান সংশোধনী পদ্ধতি রয়েছে। কিছু ক্ষেত্রে রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন। কেশবানন্দ ভারতী কেস 1973 অনুযায়ী বেসিক স্ট্রাকচার কিন্তু অপরিবর্তিত থাকতে হবে। প্রথম সংবিধান সংশোধনী হয়েছিল 1951 সালে, এটা মাথায় রাখবে। 99 আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 52-তে রয়েছে। যুদ্ধ, বহি আক্রমণ বা সশস্ত্র বিরোধের কারণে কিন্তু জারি করা যায়। রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং সংসদের অনুমোদন প্রয়োজন। 40তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে ইন্টারনাল ডিস্টারবেন্স যে কথাটা ছিল সেটা পরিবর্তন করে আর্ম রেবেলিয়ন করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতের ইতিহাসে 3বার ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল। একটা 1962, 1971, 1975। 3 ধরনের এমার্জেন্সি হয়। একটা হচ্ছে তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি, যেটা হচ্ছে তোমাদের 352। একটা তোমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা হচ্ছে 360। একটা হচ্ছে প্রেসিডেন্ট রুল, যেটা হচ্ছে তোমাদের 356। এটা মাথায় রাখবে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু এখনো পর্যন্ত জারি হয়নি। রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্ট রুল কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 356, যেটা বললাম। রাজ্যে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতা হলে কিন্তু জারি করা যায়। আর এটা কিন্তু স্টেট এমার্জেন্সি নামে পরিচিত। রাষ্ট্রপতি রাজ্যের প্রশাসনিক নিজের হাতে নিতে পারেন এবং সংসদ অনুমোদন প্রয়োজন। এসআর বোম্বাই কেস 1994 সাল, এটা কিন্তু আর্টিকেল 356-এর ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। তো আমরা 100টা অনলাইনের প্রশ্ন এবং তোমাদের যে এক্সট্রা তথ্য, যার মাধ্যমে আমি কিন্তু পরেরটা মোটামুটি আমরা অনেকটাই রিভিশন করে ফেলেছি। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমরা যদি অন্যান্য সাবজেক্ট যেমন ধরো হিস্ট্রি বা অন্যান্য যে কোনো সাবজেক্ট তোমরা যদি চাও যে আমি এভাবে তোমাদের রিভিশন করিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে জয়েন করো। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। পরিষ্কার? তো দেখলাম আমরা কত কম সময়ের মধ্যে 100টা ওয়ানলাইনার এবং কত তথ্য জেনে নিলাম। ঠিক আছে, তো এভাবেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসবে। আর দেখি এর পরের প্রত্যেক ক্লাসে আমি ভাবছি যে মধ্য ভারতের ইতিহাসটা এভাবেই করাবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।